যারা দোষী তারা কিন্তু বেশি বলবে, যারা দোষী তারা বেশি বলবে বাঁচানোর জন্য, কিন্তু যারা নির্দোষ, যারা কোন রকম কিছুতে নেই, তাদের কিন্তু শুধু কয়েকটা পয়েন্ট সেগুলোই বলবে। যখন ক্রস হবে, যখন কাউন্টার হবে, তখন কিন্তু পয়েন্ট আউট করে এরা ঝাঁপাবে। কারণ আগে কি বলছেন, কি যুক্তি খাড়া করছেন সেগুলো শুনে ক্রসে বা কাউন্টারে গিয়ে তখন ঝাঁপাবে যে কি কি বলা যায়। আর সব থেকে বড় কথা, এই যে যে বিষয়গুলো নিয়ে মানে অনেকে সন্ধিয়ান করি যে আমাদের লয়াররা বেশি বলছেন না কেন। প্রথমত আমাদের এই একটা লয়ার যদি জাত আমাদের বুঝিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ভাবতাম যে এই লয়ারকে ক্রস করার দরকার আছে। কিন্তু আমরা 3 জায়গাকার লয়ারকে ধরছি, এবং অনেক আমাদের যিনি এওয়ার্ড বা লয়ার আছেন তারা কিন্তু যথেষ্ট, এমন নয় যে আজে বাজে একজনকে ধরেছি বা জানি। কারণ আপনারা জেনে রাখবেন যে ইলেকট্রিক সাপ্লাই বোর্ডের একটা কেস, যেটা সুপ্রিম কোর্টে ক্যান্সেল হয়ে যায়, সেটা রিভিউ পিটিশন হয়, রিভিউতে ক্যান্সেল হয়ে যায়, তারপরে কিউরেটিভ পিটিশন হয়, সেটাও হেরে যায়। তারপরে সেখান থেকে আবার পুনরায় মানে সেই কেসটাকে ফিরিয়ে নিয়ে এসে সেটাকে জিতিয়ে নিয়ে আসে আমাদের একজন প্লেয়ার, সেটা হচ্ছে আমাদের এফসি। তাহলে এমন নয় যে আমরা আজে বাজে লোক ধরে রেখে দিচ্ছি, মানে সার্ভিস ম্যাটারেও তাদের যথেষ্ট দক্ষতা আছে। তাহলে কিউরেটিভ শেষ হয়ে যাওয়ার পরেও কেসটাকে আবার পুনরায় রিটার্ন আনা এরকম লোকের পক্ষে সম্ভব ছিল। তাহলে এত যখন আমাদের ভালো ভালো লয়ার এত এওয়ার্ড ধরেছি, তাহলে তারা বলছেন না কেন? আমরা 3 এন্ডের লয়ারদেরকে একই প্রশ্ন করেছি, যে প্রশ্ন আমাদের সাধারণ পিটিশনার। কারণ আমরা যেহেতু আমরা ওখানে যাচ্ছি, তাই আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার থাকছে বা আমরা বুঝতে পারছি এবং আমরা কনভিন্স হচ্ছি, সেটা আমাদের পিটিশনারদের কাছে আসছে না। যে কারণ আমাদের পিটিশনাররা অনেকটা বেশি হচ্ছে। যেমন এইখানে যারা আসে তারা অনেকটা চাপ মুক্ত থাকে, যারা বাড়িতে বেশি থাকে তারা বেশি চাপ পায়। এটা একই ব্যাপার। কারণ হচ্ছে একজনের সঙ্গে একজনের সংযোগের অভাব হয়। এই সংযোগের অভাবের জন্য তথ্য আদান প্রদান হয় না, মত আদান প্রদান হয় না, তার জন্য তারা একা থাকে এবং তাদের মধ্যে প্যানিক বেশি হয়। এখন আমাদের লয়ার বেশি বলছেন না কেন, এই প্রশ্নটা বলে দিই। 3 ধরনের লয়ারদের একই মতামত। মুকুল রোহতগী যখন বক্তব্য রাখছিলেন, আমরা শুনছিলাম সারাক্ষণ মুকুল রোহতগী কি বলে গেলেন, বেশিক্ষণ মানে উনি যা কিছু বলেছেন সবসময় দেখবেন সিবিআই যে রিপোর্ট, সেই রিপোর্টটাকে খণ্ডন করার চেষ্টা করে। প্রত্যেকবার সিবিআই রিপোর্টটাকে সে খণ্ডন করার চেষ্টা করে। সিবিআই রিপোর্টের মধ্যে এটা গন্ডগোল, এটা ঠিকঠাক করে দিয়ে আর যখন ধাবে যা করছিলেন বা অন্যরা কেন্দ্রের অন্য লয়াররা বলছিল, তারাও কিন্তু একই কথা বলছিল। লক্ষ্য করে দেখুন, আমরা ছাড়াও যত লিগাল ক্যান্ডিডেটদের হয়ে সওয়াল করছে, মোহনা থেকে শুরু করে অন্যরা, কেউ কিন্তু এতক্ষণ আর্গুমেন্ট করেননি যা টেন্টেডরা করেছে। সকলে বলছে টেন্টেডরা এত বলছে, আমি বলছি না কেন, কারণ প্রত্যেকটা লয়ারের একটাই বক্তব্য, সেটা কি, আমরা হচ্ছি একটা ইনোসেন্ট পাবলিক, এবং আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের কিন্তু কোনো অ্যালিগেশন নেই, আমরা কিন্তু চোর নয়। তাই চোরের মায়ের বড় গলা হবে এবং সে বড় গলা দিয়ে সবটা প্রতিষ্ঠা করতে চাইবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ওদের কাছে আমার প্রেজেন্টেশনটা কি হবে, ওদের কাছে আমার সোনার হাতিয়ারটা হচ্ছে সিবিআই। কারণ সিবিআই আমার বিরুদ্ধে কিছু বলেনি, সিবিআই যাদের বিরুদ্ধে বলেছে তারা সিবিআই রিপোর্টটাকে খণ্ডন করার চেষ্টা করছে। তাহলে সিবিআই রিপোর্টটা যদি আমরা দেখি বা রিপোর্টগুলো যদি দেখি, সিবিআই কিন্তু প্রত্যেকটা কথা আমার পক্ষে বলেছে। কারণ সে 8% আর 14%-এর কথা বলেছে, বাকিটা আমাদের কথা কিন্তু কোনো কিছু বলেনি। আমার ওয়েমার নিয়ে অ্যালিগেশন আসেনি, আমার ওয়েমার সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে, আমার ওয়েমার নিয়ে কোনো রকম অ্যালিগেশন আসেনি যে আমাকে এটা বলছে। অনেকে বলছে তাহলে আমরা রিপোর্ট বা হ্যাশ ভ্যালু এইগুলো নিয়ে কেন বলছি, তার কারণ ইনভেস্টিগেশনটা আমাদের লয়ার করেননি, করেছে হচ্ছে সিবিআই। ওই রিপোর্টটা 27 তারিখে যখন সিবিআই বলবে, তখন দেখবেন অনেকই ক্লিয়ার হয়ে যাবে যে এতদিনে আমাদের বোধহয় কিছু কথা উঠে এলো। যখন তাহলে বলছে, অনেকে বলছে তাহলে আমরা এসএসসির বিষয়গুলো এসএসসি যদি না বলে আমরা কেন বলছি না? প্রাথমিক পর্বে এসএসসির কথা আমরা বলতে যাব না এই কারণে, কারণ এসএসসি হচ্ছে চোর, এসএসসি চুরি করেছে। আর আমরা যেহেতু স্টেট গ্রাউন্ডে আছি অ্যাকর্ডিং টু সিবিআই রিপোর্ট, আমরা যদি মানে বলি এসএসসির পক্ষে বলি, তার মানে ঘুরে এটা বলা নয়
যে আমরা স্ক্যামার যে আছে তার পক্ষে বলছি, অথচ সিবিআই আমার পক্ষে বলছে। তার মানে ওখানে আমার কিছু একটা গন্ডগোল আছে বলে আমি হচ্ছে এসএসসি কি বলতে চাইছি। যেমন ধরো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট আমি দিই, আমাদের লয়ার গাইড দিয়েছে কে কোর্ট। যদি সেটা দিয়ে থাকে তাহলে কোর্ট সেটাকে ডিফেন্ড করবে। এখন যদি বোর্ড না বলে স্যার, তখন আমাদের আর্গুমেন্ট কি হবে? আমাদের আর্গুমেন্ট হবে বোর্ড এক্সেস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তার মধ্যে কি আমরা পড়ি? আমরা কি কেউ আছি যে এক্সেস অ্যাপয়েন্টমেন্টের মধ্যে পড়ি? তা তো আমি পড়ি না। তাহলে এক্সেস অ্যাপয়েন্টমেন্টের জায়গায় আমাকে ধরতে হবে। এসএসসি আউট অফ প্যানেল রিক্রুটমেন্ট করেছে, সাপোজ আউট অফ প্যানেল করেছে, আমি কি আউট অফ প্যানেলের মধ্যে পড়ি? আমরা পড়ি না। ওএমআর-এর যে মার্কস, সেই মার্কসকে মিসম্যাচ করা হয়েছে, আমরা কি কেউ মার্কস মিসম্যাচের মধ্যে পড়ি? আমরা পড়ি না। আমাদের স্ট্যান্ডটা থাকবে এই জায়গায়, এসএসসি কি করেছে স্যার আমরা জানি না, এসএসসিকে আমি আমার দিকে টানবো এটা কিন্তু হতে পারে না। কারণ অলরেডি কেউ একজন বলে দিয়েছে, সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে সে কিন্তু আমাদের পক্ষে বলেছে। এসএসসি আমাদের কাছে মূল অস্ত্রটা হচ্ছে কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্ট। আর টেন্টেডরা সবসময় ইনভেস্টিগেশন রিপোর্টটাকে বাদ দেওয়ার চেষ্টা করে। একইভাবে বিকাশবাবু যে অ্যানেক্সটা যেগুলো দিয়েছে 75 মানে 75টা টোটাল, সেখানেও কিন্তু সে এমন কিছু অ্যালিগেশনগুলো তুলছে, সেখানেও সে দেখাতে চাইছে সিবিআই ইনভেস্টিগেশন রিপোর্টটা পুঙ্খানুপুঙ্খ নয়। তার মানে কি? তার মানে সেখানেও সেও কিন্তু চাইছে সিবিআই রিপোর্টটা, মানে ও চাইছে প্যানেল ক্যান্সেল করার জন্য সিবিআই রিপোর্টটাকে ভুল প্রমাণ করতে। কিন্তু সিবিআই এর যে রিপোর্ট, সেই রিপোর্টটার পক্ষে সবাই বলছে একই কথা বলে যাচ্ছে যেন সিবিআই রিপোর্ট। আমরা যখন কপিল সিব্বালের কোর্স অফ আর্গুমেন্টগুলো দেখেছিলাম, আমরা ভাবলাম দ্বিতীয় দিন, ওই দিন কিন্তু কপিল সিব্বালের বলার কোনো ইচ্ছা ছিল, কারণ আগের দিন সে বলেছে। কিন্তু তারপরেও সে এলো এবং আমরা নোটস অফ আর্গুমেন্টগুলো দেখেছি, আমরা ভালো ভালো পয়েন্টস লেখা ছিল। কিন্তু মুকুল রোহতগি বলছিলেন আর কপিল সিব্বাল চুক্তি করে তার দিকে তাকিয়ে বলছিল। যখন মুকুল রোহতগি সিবিআই বিরুদ্ধে অনেক কথা বলে গেলেন, সিব্বাল কিন্তু লাস্ট মুহূর্তে একটাই কথা বলে বেরিয়ে গেলেন, সিবিআই রিপোর্টটাকে সাপোর্ট করে।